অবসেশন। মিথোলজি সাইক্লপস সে একটি তেলাপোকা হয়ে গেছে। ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই যে আমার পেইন্টিংগুলোর ছবিগুলো টি শার্টে, মগে এবং ক্যানভাসে প্রিন্ট করে অনেক সুন্দর সুন্দর কিছু মার্চেন্ডাইজ তৈরি করা হয়েছে। আপনারা যারা আর্টিস্টিক কোনো জামা কাপড় পরতে পছন্দ করেন, ইলাস্ট্রেশন পছন্দ করেন, তাদের কাছে খুবই ভালো লাগবে। আপনারা প্লিজ আমার শপ ফেসবুকে ইজেল EAZL, এটা আমার ফেসবুক পেজ। এই ফেসবুক পেজে যাবেন এবং অবশ্যই আমার মার্চেন্ডাইজ, আমার আর্ট প্রিন্টেড টি শার্টগুলো কিনবেন। ওকে, এবার স্টার্ট করা যাক। আমি একদিন ইন্টারনেটে অনেক রকম ভয়ঙ্কর ইলাস্ট্রেশন আর পেইন্টিং খুঁজছিলাম, তখন এই ড্রয়িংটা খুঁজে পেলাম। ড্রয়িংটায় অশুভ আর অন্ধকার একটা ব্যাপার আছে, যেন মাঝখানের লম্বা আর সুন্দরী নারীটিকে এখনই এক ঝাঁক জিন এসে ধরবে আর সে 4 হাত পায়ে দেয়াল বেয়ে উঠতে থাকবে। এই ইলাস্ট্রেশনটির নাম হচ্ছে অবসেশন। ছবিটির ফ্রেঞ্চ নাম হচ্ছে হ্যান্টিস, অর্থাৎ হন্টিং। হন্টিং এর বাংলা হচ্ছে এমন কিছু যা সহজে ভোলা যায় না। বিশেষত ভূতের ক্ষেত্রে সবাই হন্টিং শব্দটা বেশি ব্যবহার করে, অর্থাৎ ছবিটার মাঝে আসলেই হয়তো অশুভ কিছু আছে। কিন্তু অডিলন রেডেন অশুভ ব্যাপারটিকে দেখেছেন অন্যরকম একটা দৃষ্টিকোণ থেকে। আপনি, আমি অশুভ বলতে সাথে সাথেই হলিউডের ভয়াবহ সব এক্সোরসিজমের দৃশ্যগুলোর কথা ভাবি। কিন্তু অডিলন রেডন, অর্থাৎ সুদূর অতীতের সারিয়ালিজমের এই অগ্রদূত আর সমসাময়িক সিম্বলিজম মুভমেন্টে এই বিখ্যাত শিল্পী অডিলন রেডন অশুভ আর ভয়াবহ ব্যাপারগুলোকে দেখেছেন অন্যভাবে। যেমন তার আঁকা দ্য সাইক্লপস, এই পেইন্টিংটিতে তিনি মিথোলজির এই অতিকায় দানবকে এঁকেছেন খুবই রঙিন, প্রায় মিষ্টি একটা পরিবেশে। মিথোলজির সাইক্লপ পলিফেমাসকে বর্ণনা করা হয়েছে খুবই হিংস্র একটি জীব হিসাবে, কিন্তু এখানে পলিফেমাস যেন প্রায় মিষ্টি করে হাসছে। তার এই অদ্ভুত দৃষ্টিকোণের পেছনে রয়েছে সিম্বলিজম মুভমেন্ট। তো সিম্বলিজম নামের এই আর্ট মুভমেন্টটা আসলে কি? সিম্বলিজম হচ্ছে ঊনবিংশ শতাব্দীর একটি শিল্প আন্দোলন, অর্থাৎ শিল্পের একটি ধারা অথবা স্টাইল যা বাস্তব কোনো কিছুকে ঠিক বাস্তবের মতো করে প্রকাশ করে না। এই মুভমেন্টের উৎপত্তি হয়েছিল ফ্রান্স আর বেলজিয়ামে। এ সময়কার শিল্পীরা সরাসরি পার্থিব বাস্তবকে আঁকতেন না, তারা তাদের মনের অনুভূতিকে বিভিন্ন রকম রূপক অথবা উপমা দিয়ে প্রকাশ করতেন, এমনভাবে যেটা বাস্তবে প্রাকৃতিকভাবে থাকে না। যেমন আপনারা অনেকেই জানেন ফ্রান্স কাফকার মেটামরফোসিসের কথা। মেটামরফোসিস হচ্ছে ফ্রান্স কাফকার লেখা উপন্যাসিকা। সেখানে হয় কি, একজন ব্যক্তি যে ন্যারেটর, সে সকালে উঠে নিজের হাত পায়ের দিকে হঠাৎ তাকিয়ে দেখে সে একটি তেলাপোকা হয়ে গেছে, আর তার পিঠ তেলাপোকার মতো গোল আর মসৃণ হয়ে গেছে এবং সে বিছানা থেকে উঠতে পারছে না।
তার পরিবারের সবাই একসময় তার দরজায় ধাক্কাধাক্কি শুরু করে, আর তাকেও খুব জরুরিভাবে নিজের ওয়ার্ক প্লেসে যেতে হতো। কিন্তু কিছুতেই সে তার নতুন শারীরিক অবস্থার কারণে বিছানা থেকে উঠতে পারছিল না। কেন কাফকা এভাবে নিজেকে তেলাপোকা হিসাবে দেখলেন? তার পেছনে কি তার বাবার মানসিক নির্যাতন ছিল? ফ্রান্স কাফকার বাবা একজন সবল ছেলে চেয়েছিলেন, যে তার মতোই বড়সড় হবে, পুরুষের মতো পুরুষ হবে, আর ওকালতি নিয়ে পড়াশোনা করে বড়সড় উকিল হবে। কিন্তু কাফকা তার বাবার আশা পূরণ করতে পারেননি। এজন্যই তার নিজেকে খুব ক্ষুদ্র, নিকৃষ্ট জীব বলে মনে হতো। কি কাফকার মেটামরফোসিস প্রকাশিত হয়েছিল 1915 সালে। এই ওডিলন রেডানের এই ক্রাইং স্পাইডার নামের ইলাস্ট্রেশনটি আঁকা হয়েছিল 1881 সালে, অর্থাৎ মেটামরফোসিস প্রকাশিত হবার 34 বছর আগে। ওডিলন রেডানের কি কোনো কারণে নিকৃষ্ট জীব বলে মনে হতো নিজেকে? কেন শিল্পকর্মগুলোতে প্রায় এমন কোনো দৃশ্য আঁকা হতো যেখানে দৈত্য বা দানব কোনো মেয়েকে লুকিয়ে লুকিয়ে স্টক করছে? সেটা জানতে হলে আমাদের জানতে হবে ওডিলন রেডনের অতীতের কথা। ওডিলন রেডনের জন্ম ফ্রান্সে 1840 সালে। ওডিলন রেডন 10 বছর বয়সে ড্রয়িং শুরু করেন। এজন্য তাকে স্কুল থেকে পুরস্কারও দেওয়া হয়। তার বাবা চাইতেন তিনি ছবি আঁকা বাদ দিয়ে আর্কিটেকচার নিয়ে পড়বেন, কিন্তু ইকল ডে বিউ আর্টস এর ভর্তি পরীক্ষায় তিনি ফেল করেন আর আর্কিটেকচারে পড়া হয়ে ওঠে না। তবে জিন লিওন জেরম স্টুডিওতে স্বল্প সময়ের জন্য তিনি ড্রয়িং পেইন্টিং শিখেন। এরপর তিনি বোর্ডিউতে চলে আসেন, ফ্রান্সের বোর্ডিউতে, অর্থাৎ নিজের বাড়িতে। এখানে এসে তিনি ভাস্কর্য, লিথোগ্রাফি আর এচিং নিয়ে স্টাডি করেন। তবে তার আর্টিস্টিক ক্যারিয়ারে আবার বাধা হয়ে আসে ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ। তখন তাকে সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে যোগদান করতে হয়। 1871 সাল পর্যন্ত চলতে থাকা এই যুদ্ধে তাকে সার্ভিস দিতে হয়েছিল। এরপর তিনি আবার বাড়ি ফিরে আসেন, আর তারপর তিনি শুধুমাত্র চারকোল দিয়ে খুব অন্ধকার কাজগুলো করতে শুরু করেন, যেগুলোকে তিনি বলতেন দ্য নোয়াস। নোয়াসের বাংলা অর্থ হচ্ছে অন্ধকার। যুদ্ধ ফেরত ওডিলন রেডনের হয়তো এ পর্যায়ে অন্ধকার ছবি ছাড়া আর অন্য কোনো ছবি আঁকার মানসিকতা ছিল না। 1878 সালে তার ছবি গার্ডিয়ান স্পিরিট অব দ্য ওয়াটার্স এর মাধ্যমে তিনি খ্যাতি পান। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অতিকায় মানুষের মাথা একটি অতি ক্ষুদ্র নৌকাকে অনুসরণ করছে। তার মুখের এক্সপ্রেশন খুবই বিনয়ী, তার চোখ খুবই বড় আর গোল, প্রায় ছোট মানুষদের মতো। মাথার তুলনায় তার পাখনাগুলো খুবই ছোট। দৃশ্যটা অনেকটি স্বপ্নের মতো, অর্থাৎ এর মধ্যে কোনো লজিক দেখা যাচ্ছে না। মনে হচ্ছে এমন অদ্ভুত ব্যাপার স্যাপার, এমন আবোল তাবোল ব্যাপার স্যাপার আমরা স্বপ্নে দেখে থাকি। সবকিছুই অদ্ভুত, আর কোনো কিছুই বাস্তবের নিয়মে চলছে না। এই অনুসরণ করা অস্তিত্বটি কি তিনি নিজেই, নাকি নৌকাটি তিনি নিজে? তিনি কি কোনো প্রকাণ্ড অস্তিত্বের নজরের মাঝে নিজেকে অসহায় মনে করছেন, নাকি এই বিশাল মাথাটি এক ধরনের মানসিক সান্ত্বনা যে কেউ আপনার দিকে লক্ষ্য রাখছে, নাকি এই ছবিটি অনিশ্চয়তার
নিশ্চিন্ত প্রতিজ্ঞার সন্দেহজনক অভাবের একটি স্বপ্নের মতো উপস্থাপনা। 1884 সালে জোরিস কার্লসন হিউজম্যান একটি উপন্যাস লেখেন যার নাম আর বুস। সেখানে লেখক যে মূল চরিত্রটির কাজকর্মের কথা লেখেন তিনি গল্পের ভেতর ওডিলন রিডনের কাজ নিয়মিত সংগ্রহ করতেন। মানে এখন যেরকম ইনফ্লুয়েন্সাররা আমাদের হঠাৎ ফেমাস বানিয়ে দেন, তখন এই বইটাতে ফিচার হওয়ার জন্য তিনি সাথে সাথে আরো বেশি বিখ্যাত হয়ে উঠলেন। ওডিলন রিডনের কিছু উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে 1882 সালে আঁকা ক্যাকটাস ম্যান। অনেকেই এই কাজ সম্পর্কে অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয় এই ছবিটির সাথে ওডিলন রিডনের বিবাহিত জীবনের কোনো সম্পর্ক আছে। ছবিটিতে দেখা যাচ্ছে একটি মাথা, যার পুরোটা জুড়ে দেখা যাচ্ছে ক্যাকটাসের কাঁটা। তার মুখভঙ্গি কেমন যেন হাল ছেড়ে দেওয়ার মতো। মাথা ক্যাকটাসের মতো গুজে আছে একটি টবের ভেতর, আর টবটির মধ্যেও দেখা যাচ্ছে ইন্টারেস্টিং একটা ক্লু। টবটির গায়ে একটি ছবিতে দেখা যাচ্ছে মিথোলজির একজন অ্যামাজন কোনো পুরুষকে মারছে। গ্রিক মিথোলজির বিশাল দেহী অ্যামাজনরা শুধুমাত্র মেয়ে হতেন, তাদের দ্বীপে কোনো পুরুষ আসলে তারা তাকে মেরে ফেলতেন। ওডিলন রিডনের বিয়ে হয়েছিল 1880 সালে। তখন তিনি তার স্ত্রী ম্যাডাম রেডেনের একটি ছবি আঁকেন প্যাস্টেল দিয়ে কাগজের ওপর, যার নাম হচ্ছে পোর্ট্রেট অফ ম্যাডাম রেডেন এমব্রয়ডারিং। আমার কাছে মনে হয়েছে ওডিলন রিডনের আঁকা অবসেশন ড্রয়িংটির নারীটি দেখতে কেমন যেন তার স্ত্রীর মতো, তবে আমার ভুলও হতে পারে। কেমন যেন মনে হচ্ছে ওডিলন রিডনের স্ত্রী খুবই কড়া ছিলেন, অ্যামাজনদের মতো রাগী ছিলেন, আর তিনি নিজেকে একজন হাল ছেড়ে দেওয়া ক্যাকটাসের মতো মনে করতেন। তবে অন্য কোথাও এই ড্রয়িংয়ের এমন কোনো ব্যাখ্যা নেই। সত্যি কথা বলতে কি, উনি অনেক নারীর প্রতিচ্ছবিই এঁকেছিলেন, তবে তার নোয়ার্স ইলাস্ট্রেশনগুলোর সবচেয়ে মজার আর লক্ষণীয় সিম্বল হচ্ছে অদ্ভুত স্বপ্নের মতো বিশালাকৃতি চোখের উপস্থিতি। মন যে উড়ে বেড়ায় সেটা তো সবাই জানি, কিন্তু চোখ কি কোটর থেকে খুলে গিয়ে অসীমে ঘুরে বেড়ায়, নাকি চোখ আসলে মানুষের মনের একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন? ওডিলন রিডনের এই অদ্ভুত ইলাস্ট্রেশনটিও তার নোয়ার্স ইলাস্ট্রেশনের একটি। এখানে আমরা এক অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছি, যেন ইঙ্কটোবারের জন্য করা কোনো ইলাস্ট্রেশন। একটা হট এয়ার বেলুনের মাথার উপর থেকে বিশালাকৃতির একটা চোখ ফুটে উপরের দিকে তাকিয়ে আছে। চোখ ফুটে থাকা বিশালাকৃতির এয়ার বেলুনটি নদী সংলগ্ন আকাশে আশ্চর্যভাবে উড়ে বেড়াচ্ছে, যেন কিছু একটা খুঁজছে। তবে বেলুনের থেকেও ভয়াবহ দৃশ্যটি হচ্ছে বেলুনটি কি বয়ে নিয়ে বেড়াচ্ছে সেটি। বেলুনের সাথে একটি প্লেট সংযুক্ত করা, আর সেখানে রাখা আছে একটা কাটা মাথা। এই কাটা মাথাটা কার? আমার কাছে দেখে মনে হয়েছে এলাকাটি নদী সংলগ্ন। সুন্দর শান্তিপূর্ণ একটা নদীর দৃশ্যের মাঝে তিনি এমন একটি পরিবেশ সৃষ্টি করতে সমর্থ হয়েছেন যা আমাদের চেনাশোনা জগতের মধ্যে পড়ে না। এ যেন সাধারণের মাঝে অন্ধকারভাবে অদ্ভুত। অনেকে ধারণা করেন কাটামাথাটি তার আর চোখ হচ্ছে মনের সিম্বল বা প্রতীক। তার মন অথবা তার মনের চোখ সাধারণের সীমারেখা ছাড়িয়ে অসীম কোনো জগতে ঘুরে বেড়াচ্ছে।
কিছু যেন খুঁজে বেড়াচ্ছে। এই ছবিটি পরে চার্লস বডলেয়ার ব্যবহার করেছিলেন এডগার অ্যালান পো-এর কবিতার অনুবাদ করার সময়। 1879 সালে করা এই ছবিটির নাম ভিশন। দুইজন মানুষ, একজন নারী আর একজন পুরুষ, কোনো একটি গ্রিক নির্মাণের মাঝে চলে এসেছে। তারা দেখতে পাচ্ছে বিশাল আকৃতির একটি চোখ। আমরা প্রথমে গার্ডিয়ান স্পিরিট নামের যে ছবিটি দেখলাম, সেরকম গার্ডিয়ান স্পিরিট বা এঞ্জেলদের মতো ফিগার তিনি আরও এঁকেছিলেন। এগুলো ছিল গার্ডিয়ান স্পিরিটদের ডেপিক্ট করার তার নিজস্ব স্টাইল। এমনকি একচোখা সাইক্লপও তিনি একাধিকবার এঁকেছেন। 1900 সালের পর তিনি রঙিন কাজ করতে শুরু করেন। 1914 সালে করা সাইক্লপস, 1905 থেকে 1910-এ তিনি বিভিন্ন রকম রঙিন ফুলদানি আঁকতে শুরু করেন। 1914 সালে করা সাইক্লপস, 1905 থেকে 1910-এ বিভিন্ন রকমের রঙিন ফুলদানি আঁকতে শুরু করেন। তার ব্যবহার করা রঙগুলো হতো খুব মিষ্টি। তো কি মনে হয়, ওডিলিন রেজনের আঁকা অবসেশন নামের ছবিটির নারীটি কে? কেন তার চারপাশে বিশাল শিংওয়ালা অদ্ভুত সব প্রাণীরা অস্পষ্টভাবে ঘুরে বেড়াচ্ছে? আপনাদের যা মনে হচ্ছে এই ব্যাপারে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।